হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল শুক্রবার আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল 7টা। তো এই 7টার সময় এসে যদি রান্নাটা না বসায় তাহলে কিন্তু হাজব্যান্ডকে খাবার দিতে দেরি হয়ে যায়। তো সেই কারণে 7টার আগে বসালে তো খুবই ভালো হয়, তবে 7টার থেকে যদি বেশি দেরি করে ফেলি তাহলে কিন্তু ওকে ঠিক টাইমে খাবারটা আমি দিতে পারি না। তো আজকে একটা ছোট পাত্র করেই ভাত বসালাম, যেহেতু গতকালকে কিছু ভাত রয়ে গেছে, আর ডালটাও বসিয়ে দিলাম। আর এখন ভাত আর ডালটা হতে হতে বাকি সবজিগুলো গুছিয়ে নেব, মানে আজকে যা যা রান্না বান্না হবে সেগুলো হচ্ছে কেটে বেছে নেব। তো আমি যে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি এটা তো গত সপ্তাহের ভিডিও, আর আমি এই সপ্তাহে এই যে এসে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। তো গত সপ্তাহে তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার সবজি টবজি খুবই কম, বা যা কিছু সবজি আছে ওই ভাজা খাওয়ার মতোই সবজি। তো আজকেও দেখো রান্না করে নেব আলু আর কাঁকরোল ভাজা, তার সঙ্গে ডাল করব। তো ডালের মধ্যে একটুখানি টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়ার জন্য এটাকে আগে কেটে নিলাম। এগুলোকে হচ্ছে প্রেসার কুকারে দিয়ে সিটি হতে বসিয়ে দেব। তারপরে হচ্ছে আলু আর কাঁকরোলের মানে কাঁকরোল ভাজা করব, সেটাই কেটে নেব। তো দেখো কাঁকরোলগুলোকে খুব ভালো করে ছুলে নিয়েছি, আর তারপরে এগুলো আলুর মতো করে কুচিয়ে কাটবো। অনেকে দেখেছি না ছুলেও রান্না করে, তবে আমার মনে হয় না ছুলে রান্না করলে হচ্ছে মুখের মধ্যে একটু কাটা কাটা মনে হয়, তো সেই কারণেই আর কি ছুলে রান্না করি। তো এদিকে আলু আর কাঁকরোলটা তো এই যে কাটা হয়ে গেছে, আর এর সঙ্গে দেওয়ার জন্য একটুখানি পেঁয়াজও কেটে নেব, কারণ আলু আর ওই কাঁকরোলের মধ্যে একটুখানি পেঁয়াজ দিলে খেতে কিন্তু ভালো লাগে। তো ওদিকে তো ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু কাঁকরোল ভাজাটা হয়ে গেলে হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দেব। তো আজকেও তো হাজব্যান্ডের অফিস রয়েছে, তো ঠিক টাইমের মধ্যেই আর কি ওকে খাবারটা দিতে হবে। তো আজকে ওই যে আলু কাঁকরোলের ভাজার মধ্যে একটুখানি দিলাম কালো জিরে ফোড়ন, আর ওই যে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটাকেও এখন দিয়ে হালকা করে ভেজে নেব। তো ওই যে তোমাদেরকে বলছিলাম না যে এই কড়াইটাতে যেহেতু নতুন রান্নাবান্না শুরু করেছি, তাই কিন্তু তেলের আন্দাজটা আমি ঠিকঠাকভাবে করতে পারছি না, তবে কিছুদিন সময় লাগবে আর কি। আর কি হয় বলো তো, তেল দেওয়ার সময় না মানে আমি হয়তো অন্য কোনো চিন্তা করি, তো সেই কারণেই আর কি তেলটা আমার ঠিকঠাক করে দেওয়া হয় না, একটু বেশি হয়ে যায়। তো তারপরে দেখো ওর মধ্যে একটু নুন হলুদ দিয়ে এটাকে এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব। ওই যে নরম হয়ে গেলে তারপরে ফ্লেমটা বাড়িয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো আজকে সকালের জন্য তো রান্না হলো এই যে ডাল আর আলু কাঁকরোল ভাজা, আর দুপুরের জন্য করব একটুখানি মাছের ঝোল। তো এদিকে মাছটাকেও ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছি যাতে করে বরফটা ছেড়ে দেয়। তো এদিকে দেখো কাঁকরোল ভাজাটা নামিয়ে নিয়েছি, তো কড়াইটা আর ধুইনি, এর মধ্যেই হচ্ছে ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম। তারপরে যখন মাছ ভাজবো তখন একবারে কড়াইটাকে ধুয়ে নেব। আর এদিকে এই যে ভাতটাও নামিয়ে নিয়েছি। তো এই যে বললাম না গতকালকে বেশ কিছু ভাত রয়ে গেছে, তাই আজকে একটু কম করেই ভাত করলাম। আর রাতের বেলা আমার ভাতের হাঁড়িটাও খালি করা হয়নি, তো সেই জন্য আর কি ওটাতে করেই ভাত বসিয়েছি। আর কি জানো তো, এখন যেহেতু আমি নিজেই বাসন ধুয়ে নিই, সময়ের বাসনটা সময়ে ধুয়ে নিই, তাই আগে যে অনেকগুলো মানে 2-3 সেট বাসন আমার ইউজ করতে হতো সেগুলো কিন্তু এখন করতে হয় না। আর এক্সট্রা যে বাসনগুলো সেগুলো কিন্তু আমি উপরে তুলে দিয়েছি। তো সেই জন্য এক সেটই বাসন রেখেছি, ওগুলোই আর কি ধুয়ে নিয়ে ইউজ করি। এতে করে রান্নাঘরে বাসনের জন্য জায়গাটাও আমার কম লাগে, আর সব জিনিসপত্র কিন্তু গোছানোও থাকে। তো এদিকে হাজব্যান্ডকে খাবারটা ধরে দিয়ে এসেছি, তারপরে ওর জন্য এই যে কিছু আমও কেটে নিচ্ছি। আর এখন যেহেতু প্রচণ্ড গরম, তাই পাকা আম ঘরে রাখলে কিন্তু একদিনের বেশি থাকছেও না। তো সেই জন্য যা দুটো একটা করে পাকছে সেগুলোই হচ্ছে একবারে কেটে খেয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু হাজব্যান্ড খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আর ওর জন্য যে আমগুলো কেটেছিলাম সেখান থেকে আবার আমার জন্য একটুখানি আম রেখে গেছে। তো সেটা দিয়ে আম দিয়ে চিড়ে দিয়ে আর দই দিয়ে খেয়ে নিলাম। তো এই আমের সময় এই খাবারটা কিন্তু আমার ভীষণ পছন্দের, আমি কিন্তু খেতে ভীষণ ভালোবাসি। আর তোমরা কে কে খাও এইভাবে আমাকে কমেন্টে জানিও। তো এদিকে খাওয়া দাওয়া করে তারপরে এলাম এই যে মাছের ঝোলটা করব। তো এই যে তোমাদেরকে বলছিলাম না যে আমার পিসি শাশুড়ি মা মাছ এনেছিল, তো সেই মাছগুলোর বাকিটা তো আগের দিন রান্না করে নিয়েছিলাম, আর বাকিটা যে ছিল সেটাই হচ্ছে আজকে রান্না করে নেব। তো এই যে এর মধ্যে হচ্ছে একটা শিঙি মাছও ছিল, তো সব কিছু মিলিয়ে মিশিয়েই রান্না করব। আর আমার গত ভিডিওতে মৌমিতা ঘোষ দিদিভাই লিখেছে যে আমি যে কালো কন্টেনারে করে মাছ রাখি, তো ওই কন্টেনারগুলো আমি যেন ইউজ না করি, ওগুলোতে ভীষণ টক্সিন ছাড়ে, আর ওগুলোতে গরম খাবার তো রাখা উচিতই নয়, এমনকি ঠান্ডা খাবারও রাখতে নেই। তো থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। আর সত্যি বলতে এই কথাটা কিন্তু আমি একদমই জানতাম না, তো তুমি আমাকে বলে দিলে, এটা আমার খুব উপকার হলো। নেক্সট টাইম থেকে আমি কখনো ওই কন্টেনারগুলো ইউজ করব না।
আর কি হয় জানো তো, যখন ওই কন্টেনারে করে বাড়িতে খাবার আসে তখন খাবার দাবার খাওয়ার শেষে মনে হয় কন্টেনারগুলো ফেলে দিই, আবার এক মনে মনে হয় যে না, কন্টেনারগুলো রেখে দিই, অন্য কাজে ব্যবহার করা যাবে। তো সেই জন্য ওগুলো ধুতে তো আমার ভীষণ বিরক্ত লাগে। তো বিরক্ত লাগলেও একরকম বলতে পারো লোভবশতই আর কি হচ্ছে ওই কন্টেনারগুলো আমি ধুয়ে রিইউজের জন্য রেখে দিই। তো এখন থেকে তো ভালোই হলো, যেহেতু ওগুলো আমার এমনিতেই ধুতে ইচ্ছে করতো না, আর এখন তো ওগুলো রাখার কোনো প্রশ্নই আসে না। আর আজকে যে তুমি আমার ভিডিওটা দেখছো, এটা কিন্তু তোমার কমেন্ট পাওয়ার আগের ভিডিও। আর তারপরে এই যে মাছের ঝোলটা তো রেডি হয়ে গেছে, আর এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। আর জানো তো, ওই যে বলছিলাম না যে আমার রান্নাঘরে কাজ শুরু হবে, তো সেই কারণে রান্নাঘরটাকে জানো তো জিনিসপত্রগুলো সরিয়ে আবারও খালি করে দিতে হবে। আগে যখন টাইলস মার্বেলের কাজ হয়েছে তখন তো একবার সমস্ত কিছু সরিয়ে রান্নাঘরটাকে খালি করা হয়েছিল। তো সেই কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবারও যেহেতু রান্নাবান্না করতে হবে, তাই কিন্তু আমার প্রয়োজন অনুসারে রান্নাঘরটাকে আবারও গুছিয়ে নিয়েছিলাম। তবে এখন যেহেতু এই ক্যাবিনেটের কাজগুলো করা হবে, তাই কিন্তু এখন আবার সেই সমস্ত জিনিসপত্রগুলো সরিয়ে রান্নাঘরটাকে খালি করতে হবে। আর এই কাজটাকে আমাকেই করতে হবে, কারণ হাজব্যান্ড যেহেতু সকালে বেরিয়ে যায়, রাতে ফেরে, তো ওর জন্য এই কাজটা ফেলে রাখলে হবে না। আর এই কাজটা করতে কিন্তু আমার ভীষণ বিরক্ত লাগে, সমস্ত জিনিসপত্র ধরে নিয়ে অন্য জায়গায় রাখা। আর জানো তো, এই রান্নাঘরের কাজ তো আগেও একবার করানো হয়েছে। তো 4-5 বছর আগেই আমি তখন চেয়েছিলাম মডিউলার কিচেন করে নিতে। তো তখন যেহেতু মডিউলার কিচেনের এত প্রচলন ছিল না, বা কেউ করতে অতটা সাহসও পেতো না কেমন কি হবে, তো সেই কারণে তখন আর কি মডিউলার কিচেন আমার করা হয়নি। তো সেই একটা সুপ্ত ইচ্ছে ছিল, তাই ভাবলাম যে এখন যেহেতু সবাই করছে, বা মডিউলার কিচেনের কাজ যারা করে তারাও যখন এখন অ্যাভেলেবেল সব জায়গাতেই, তো সেই জন্য মডিউলার কিচেন একটু করেই দেখি। আর কি জানো তো, মডিউলার কিচেনের সুবিধা হলো যে অল্প জায়গার মধ্যে বা ছোট্ট কিচেনের মধ্যে সুন্দরভাবে সব কিছু যাতে অর্গানাইজ করা যায়, বা ছোট্ট কিচেনটাকে সুন্দর করে ইউটিলাইজ করা যায়। তো তারপরে দেখো, এই যে কড়াইটাকে আজকে খুব ভালোভাবে পরিষ্কার করব। তো প্রথমে তো একটু ভীম জেল দিয়ে কড়াইয়ের তেল মশলাটাকে তুলে নিলাম, আর একটুখানি পাতি লেবু দিয়ে এটাকে ভালো করে ঘষে নেব। তো আগে জানো তো, এইভাবে কোনোদিনও আমি কড়াই পরিষ্কার করিনি। যত ভালোভাবে কড়াইটা পরিষ্কার করি না কেন, একটা হলদে ভাব থেকেই যায়। তো আজকে মনে হলো যে একটুখানি পাতি লেবু দিয়ে এটাকে মেজে দেখা যাক। তো পাতি লেবু দিয়ে মাজার পর কড়াইটা যে এত ভালো পরিষ্কার হয়েছিল। তো রাতের বেলা যখন আমি খাবার গরম করি এই কড়াইটা করে, তখন কিন্তু এটাতে আমার আর খাবার গরম করতে ইচ্ছে হয়নি। মনে হচ্ছিল যে আবার যদি কড়াইটা হলুদ হয়ে যায়, একবারে সকালেই এই পরিষ্কার কড়াইতেই রান্নাবান্না করব। তো ওই ভিতর দিকটা তো প্রত্যেকদিন ভালোভাবে মাজা হয়, তবে নিচের দিকটাতে একটু তেল পোড়া লেগে কালো কালো দাগ হয়ে যায়। তো চলো, কাজগুলো গুছিয়ে নিতে নিতে এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল লতা। তো লতা লিখেছে যে দিদি, আজ ফার্স্ট কমেন্ট করলাম, লাভ ফ্রম লতা। অনেক ধন্যবাদ লতা তোমাকে এভাবে আমার পাশে থাকার জন্য, আর তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো তারপরে দেখো, ওদিকে কড়াইটা তো খুব ভালো করে মেজে নিয়েছি, আর রান্নার আরও যে সমস্ত বাসনগুলো বেরিয়েছিল সেগুলো কিন্তু আমি রান্না করতে করতে আগেই মেজে নিয়েছি। আর এগুলো হলো সকালে ছেলেকে একটু ছাতুগুলো দিয়েছি, তো সেটার একটা গ্লাস রয়েছে। আর গতকালকে রাতে আমরা যেহেতু দুধ খেয়েছিলাম, তো তারই হচ্ছে কাপ গ্লাসগুলো রয়েছে। তো রাতে যেহেতু ঘরে গিয়েই আর কি দুধটা খাওয়া হয়, তো তখন আর ইচ্ছে করে না যে গ্লাসটাকে মেজে রাখি। তো এই রাতে দুধের পাত্রগুলো হচ্ছে এই সকালবেলাতেই আমার মাজা হয়। তো সমস্ত বাসন কোসন মাজা ধোয়া কমপ্লিট, আর সবশেষে সিঙ্কটা মেজে এই যে বেরিয়ে এলাম। তো এখন হচ্ছে ঘরের কাজগুলো গুছিয়ে নেব। আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হলো কি, তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমার শ্বশুর শাশুড়ি কোথায় থাকে। তো সবটাই আজকে তোমাদেরকে বলবো যে আমার শ্বশুর শাশুড়ি কোথায় থাকে। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে দারুণ হয়েছে লুচি বেলা, দইটাও খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো শুনে যে ঘুরতে যাচ্ছ, ভীষণ ভালো হয়েছে ব্যাগ, সানগ্লাস, জুতো, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয় বোন। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার ভালোবাসা নিও। হ্যাঁ দিদিভাই, আমারও খুব ভালো লাগছে যে বেশ অনেক দিন পরে আবারও ঘুরতে যাওয়ার সুযোগ হয়েছে। তো গত বছর ঘুরতে গিয়েছিলাম জুলাই মাসে, আর আবারও তো জুলাই মাস আসতে যায়। তো এর মধ্যে যেন তো আর কোথাও আমাদের বেড়াতে যাওয়া হয়নি। তো বলতে গেলে প্রায় 1 বছর পরেই হচ্ছে আবারও ঘুরতে যাওয়ার সুযোগ হয়েছে। তো সেটা ভেবেই ভীষণ ভালো লাগছে। আর প্রত্যেক দিন সংসারে এই একই রুটিন, একই টাইপের কাজ করে করে না ভীষণ বোর লাগে। তো সেই কারণে যদি মাঝে মধ্যে কোথাও ঘুরতে যাওয়া যায়, তাহলে কিন্তু এই একঘেয়েমিটা আর থাকে না। আর তারপরে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল তৃষ্ণা পাল। তো তৃষ্ণা লিখেছে যে দিদিভাই, তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না, তাই তুমি রেগুলার ভিডিও দেবে, তোমার রান্না খুব সুন্দর লাগে, ভালো থেকো।
অনেক ধন্যবাদ তৃষ্ণা তোমাকে, আর অনেক ভালোবাসা রইল। আর কি জানো তো, আমার যদি খুব একটা অসুবিধা না হয় তাহলে আমি চেষ্টা করি প্রত্যেক দিনই তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। আর ভিডিও শেয়ার করলেই যে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই, আর এগুলোই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য ভীষণভাবে মোটিভেট করে। আর তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সৌমিনী সেন বোন, তো লিখেছে যে ঠিক বলেছো দিদি, আমার শ্বশুরবাড়িতে আমি, আমার হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি 4 জন থাকি। আমি আমার হাজব্যান্ড সকালে অফিসে বেরিয়ে যাই, স্যাটারডে সানডে যখন থাকি তখন নিজের মতো করে রান্না করি, নিজের ইচ্ছে মতো ঘর গোছানো সব করি। আর দিদি ভগবানের আশীর্বাদে আমার শ্বশুর শাশুড়ি খুব প্যাম্পার্ড করে আমাকে। জানো তো, কোনো কাজ করতে গেলে শাশুড়ি ভীষণ এনকারেজ করে, উনিও ঘর গোছাতে খুব ভালোবাসে। অনেক ভালোবাসা বোন তোমাকে। সত্যি তোমার শ্বশুরবাড়ির কথা শুনে, তোমার পরিবারের লোকেদের কথা শুনে ভীষণ ভালো লাগে। সত্যিই তো আমরা প্রত্যেকটা মেয়েরা তো এরকমই একটা শ্বশুরবাড়ি চাই, এরকম সাপোর্টিভ শ্বশুর শাশুড়িই তো চাই। অনেক ভালোবাসা আর শুভকামনা তোমার জন্য। তো তারপরে ওই যে তোমাদেরকে বলছিলাম না যে আমার শ্বশুর শাশুড়ি কোথায় থাকে, তোমরা যারা পুরনো তারা তো জানো, আর যারা নতুন তো তাদেরকে বলছি যে আমাদের হচ্ছে নিচের ফ্লোরে আমার শ্বশুর শাশুড়ি থাকেন, আর আমরা থাকি উপরের ফ্লোরে। তো ওই যে তোমাদেরকে বলছিলাম না যে কিছুদিন আগে আমরা আমাদের এক রিলেটিভ বাড়িতে গেছিলাম, তো সেটা হলো কি আমার মেসো শ্বশুর মশাই মারা গেছেন। তো সেখানে আমি আমার হাজব্যান্ড ওই দিন তো আর যেতে পারিনি, যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি ছিল না। তো সেই কারণে পরে আমরা দুজনে একদিন দেখা করতে গেছিলাম। তো তারই সেই শ্রাদ্ধ অনুষ্ঠানের দিন রয়েছে সামনের রবিবারে, তো সেখানে যাওয়ার জন্য আমার শ্বশুরমশাই কিছু জামা কাপড় কিনেছেন, তো দুদিন আগেই এগুলো কিনে এনেছেন। তো সেই দিনই আমাকে এগুলো দেখে যেতে বলেছিলেন, তবে আমার না সময় করে আর দেখা হয়নি। তো আজকে যেহেতু ঘর মুছতে মুছতে নিচে এলাম যখন, তখন আমার শাশুড়ি মা বললেন যে তোমার বাবা যে বললো শাড়িগুলো দেখতে, কই দেখলে না তো। তো তারপরে হচ্ছে ঘর মোছাটা কমপ্লিট করে এই যে চলে এলাম, আর সঙ্গে ফোনটাও নিয়ে এলাম যাতে তোমাদের সাথেও শেয়ার করতে পারি। তো আমার মাসি শাশুড়ির বাড়িতে ওনার 2 ছেলে, ছেলের বউ, আর এখন মাসি তো একা, মেশো তো নেই, আর ওনাদের নাতি নাতনি আছে। তো সেই জন্য বাচ্চাদের জন্য কিছু আনা হয়নি, তবে মাসি শাশুড়ির 2 ছেলে, ছেলে বউ আর মাসির জন্য হচ্ছে শাড়ি আনা হয়েছে, আর ওই দাদাদের জন্য শার্ট প্যান্টের পিস আনা হয়েছে। তো এই যে শাড়িগুলো তো দেখিয়ে দিলাম, আর এখন শার্ট প্যান্টের পিসগুলো দেখব। তো শাশুড়ি মা জিজ্ঞেস করছিলেন যে এগুলো কেমন হয়েছে বা কোনো কিছু চেঞ্জ করতে হবে নাকি। তো আমি বললাম যে না, সবই ঠিক আছে, যেহেতু অনেক গিফট পাবে তো সেই জন্য সব তো আর পরতে পারবে না, তো যা আনা হয়েছে সেগুলো সব ভালোই হয়েছে, কিছু চেঞ্জ করার দরকার নেই। তো এর মধ্যে আমার শ্বশুরমশাই আমাদেরকে এইগুলো আমাকে দেখে আসার জন্য যেদিন বলতে যাই উপরে, তো সেদিন আমাকে বলে এসেছিল যে আমি কিন্তু সমস্ত কিছু কিনে এনেছি, তোমাদের কিন্তু কোনো কিছু কেনাকাটার দরকার নেই। তারপরে আমি আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম বাজারে, তো ভাবলাম যে খালি হাতে যেহেতু যাব, তাহলে অন্য কারোর জন্য কিছু নিই আর না নিই, মাসির জন্য একটা শাড়ি নিয়ে নিই। তো সেই মতো করে আমি আর আমার হাজব্যান্ড আমার মাসি শাশুড়ির জন্য শুধু একটা শাড়ি এনেছি। আর বাবা তো এই যে বাকিদের জন্য নিয়ে এসেছে। তো আমাদের রিলেটিভদের কাউকে কিছু দিতে হলে আমার শ্বশুরমশাই দিয়ে থাকেন, আমার হাজব্যান্ডকে কিন্তু কাউকে কিছু দিতে হয় না, মানে ওই সমস্ত কাজগুলো আমার শ্বশুরমশাই করেন। তো এখানে এই যে সব কিছু দেখিয়ে নিলাম, আর এখন যাব উপরে। তো আমরা যে শাড়িটা এনেছি সেটাই আর কি আমার শাশুড়ি মাকে, শ্বশুরমশাইকে দেখাবো। দাদাদের দেবো না, মাসিদের, মাসির জন্য এইটাই ফেরি, দাঁড়ান আমি নিয়ে আসছি। আমাদের দিতে হবে যে আজকে আমাদের নাকি এদিকে তোমার বেশ না আছে, বাপের বাড়ি শাড়ি করে ঘাটের থেকে না, মাসি দিয়েছে তো হ্যাঁ তোমার তো মাসে দিচ্ছে মা তো আমার এখানে আছে, তাহলে আমি এই দিই। ও বলছিল যে আমার বাবা নেই, বাবা ভাইও নেই, বাবা মা আছে, বাবা নেই, ভাই নেই, কে দেবে, আমি যদি সন্ধ্যাকেও বলি দিই, তাই বলছিল আমি দেবো। হ্যাঁ দিদা রয়েছে, আমার কাছেই আছে, তোমার মা আছে কাউকে দিয়ে তো ওদের কাজের তো চা যেতে পারে না, আজকে কালকে মুখি যেগুলো পাঠিয়ে দেবে, আজকে স্কুল থেকে তোমার বাবা কিছু বলে আসে না যে কিনছি এবার আমার কিনবে। হ্যাঁ বলেছে কিনলো, তারপরে আমি যেতে যাইনি, ওই আপনার ছেলে অন্য একটা কাজে গেছিলাম, তারপর বলছে কি তাহলে নিয়ে যাই। সুন্দর হয়েছে। হ্যাঁ একটা ছিল গোলাপি, গোলাপিটা নিলাম না, ওই শাড়ি বলে শাড়ি নিয়ে এসে বাবা এটা মানে কালারটা ওইটার মতোই হয়ে গেছে। তাই বলছিলাম যে এটাই হয়নি।
না শাড়িটা ওই প্রথমে যে একটা দেখালাম না, দেখলাম কমলা রঙের, ওইগুলো প্রথমে দেখিয়েছিল। আমি বলছি ওইগুলো নেবো না, ওর থেকে এটা না, ওই যে সেই কাবাসি না কি বলে ওই পাশে, হ্যাঁ ওই আপনার শাড়িটা ওখান থেকে, ওইটা? হ্যাঁ হ্যাঁ বাটিকের শাড়িটা ওখান থেকে নেওয়া। নিয়ে আসি। প্রথমে বলেছিলাম দাদা দেন, বলছে মাসি বড় দেওয়া হয় না। হ্যাঁ এইটাই, ব্যাটারি আলে, হ্যাঁ ব্যাটারি আলে কাবাসি নাকি আছে। মাসির জন্য কালকে বলুন আবার ড্রয়িং পরীক্ষা 8টা থেকে পরীক্ষা স্কুলের পাবনা কলোনিতে, রবিবারের দিন পরীক্ষা 8টা থেকে 10টা। তো তারপরে আমাদের আনা শাড়িটাও শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে দেখিয়ে নিলাম। তো আমার শাশুড়ির তো এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। তো এখন হচ্ছে এটাকে গুছিয়ে রেখে দিয়ে তারপরে যাব স্নানে। এখনও তো পুজোটা কমপ্লিট হয়নি, তো স্নান করে পুজোটাও সেরে নেব। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পূজা, তো পূজা লিখেছে যে দই পাতলে তোমার মশলার কাঠের পাত্র, সেরামিকের পাত্র খুব সুন্দর হয়েছে। যা যাবর আমিও হয়ে গেছি, কি অবস্থা যে ঘরবাড়ির, কান্না পেয়ে যায় আমার। গরম লুচি ধরলে হাতে গরম লাগবে, সাবধানে, ভালো থেকো সবাই, শপিংগুলো খুব সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ বান্ধবী তোমাকে, আমার ভালোবাসা নিও। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।